বিধানসভার খবরে নজর রাখতে হবে। তার কারণ নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধের অভিযোগ, সেই অভিযোগের আঁচ এবার বিধানসভায়। যখন এ বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব শাসক দলের, তখন ওয়াকআউট করলো বিজেপি, প্রতিবাদ করে ওয়াকআউট বিজেপির। কিন্তু তার আগে কি হলো বিধানসভায় জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, দেখো, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি, মুখ্যমন্ত্রীর কণ্ঠ রোধ করা হয়েছে। এই বিষয়টাকে সামনে রেখেই একেবারে বিধানসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনা হয়। তৃণমূলের বিধায়ক মানস ভূঁইয়া মুলতুবি প্রস্তাব আনেন এবং সেই বিষয়ে আলোচনা শুরু হয়। এবং আলোচনা শুরু হতেই একেবারে বিজেপি বিধায়করা তারা সেখানে তুমুল হইহট্টগোল শুরু করেন। তাদের যেটা যুক্তি, যে সেখানে যে বক্তব্য বিধানসভায় রাখা হচ্ছে সেই বক্তব্য ঠিক নয় এবং সেখানে আলোচনা, অর্থাৎ নীতি আয়োগে মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধের বিষয়ে আলোচনা এখানে একেবারেই কাম্য নয়। এই বিষয়টাকে সামনে রেখেই সরব হন বিজেপি বিধায়করা। অন্যদিকে তৃণমূলের শাসক দলের যারা বিধায়ক, তাদের যেটা বক্তব্য, যে মুখ্যমন্ত্রী যদি নীতি আয়োগে বৈঠকে বলতে না পারেন তাহলে কোথায় তিনি বলবেন, রাজ্যের সমস্যা কোথায় তিনি তুলে ধরবেন। এই নিয়েই একেবারে শাসক এবং বিরোধী, বিশেষ করে বিজেপি, তাদের বিধায়কদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এবং এরই মধ্যে স্পিকার এই যে আলোচনা, অর্থাৎ যে মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল, মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি নীতি আয়োগের বৈঠকে, সেই নিয়ে আলোচনা যখন শুরু হয় তখনই একেবারে বিজেপি যারা বিধায়ক ছিলেন, শঙ্কর ঘোষ মুখ্য সচেতক থেকে শুরু করে অন্যান্য বিধায়করা, তারা কিন্তু সরব হন। তারা বিধানসভার অধিবেশনে তুমুল হইহট্টগোল শুরু করেন, স্লোগান দিতে থাকেন এবং কোনো অবস্থাতেই তারা আলোচনা এই অধিবেশনে করতে দেবেন না, সেই বিষয়ে তারা দাবি জানাতে থাকেন। শেষ পর্যন্ত স্পিকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তার নজরে যেহেতু বিষয়টা এসছে, ফলে তার এখতিয়ার রয়েছে এখানে তা শোনার। আর তারপরেই বিজেপি বিধায়করা সেখান থেকে স্লোগান দিতে দিতে একেবারে ওয়াকআউট করেন, বিধানসভার অধিবেশনে ওয়াকআউট করেন এবং ওয়াকআউট করে শঙ্কর ঘোষ সহ অন্যান্য যে সমস্ত বিজেপি বিধায়করা ছিলেন তারা বিধানসভার বাইরে এসে তারা তুমুল বিক্ষোভ শুরু করেন। এবং তাদের যেটা দাবি, যে বক্তব্য বলা হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি, তা সম্পূর্ণ ভিত্তিহীন, এরকম কোনো অভিযোগ নেই। অর্থাৎ এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুলতুবি প্রস্তাব আনা একেবারেই ন্যায়সঙ্গত নয়, এমনটাই কিন্তু বিজেপি বিধায়করা দাবি করেন। তারপরেই আমরা দেখি যে একেবারে বিধানসভার বাইরে এসে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখান, বিধানসভার অধিবেশন কক্ষ ওয়াকআউট করে। এবং এক্ষেত্রে একেবারে স্পিকার যেটা জানিয়েছেন, বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, যেহেতু তার নজরে বিষয়টি এসছেন, ফলে তার এখতিয়ার রয়েছে এই বিষয়ে আলোচনা করার। এবং এই আলোচনা, অর্থাৎ বিধানসভার অধিবেশনে কেন নীতি আয়োগের বিষয়ে, যেখানে মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি বলে যে অভিযোগ উঠছে বারবারই, মুখ্যমন্ত্রী আমরা দেখেছি সরব হয়েছেন, তার কণ্ঠরোধ করা হয়েছে, সেই বিষয়ে কেন আলোচনা হবে না বিধানসভার অধিবেশনে, সেই প্রশ্ন শাসক দলের বিধায়করা তুলতে থাকেন। অন্যদিকে বিজেপি বিধায়করা তারা কিন্তু অনড় থাকে যে কোনো অবস্থাতেই তারা আলোচনায় অংশ নেবেন না এবং সেই ওয়াকআউট করেন। ভেঙ্কটেশ্বর, তুমি যেমন বলছিলে, ওয়াকআউটের পর সেখানে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রকল্প, ফিনান্স কমিশন, মার্কেট লোনের উপরে চলে, আমাদের মুখ্যমন্ত্রী এই সত্যটুকু মানুষের সামনে আসতে দিতে চান না। তিনি যে কথা বলেন, অর্থনৈতিক অবরোধের কথা, আপনাদের প্রত্যেককে বলতে চাই, এই মুখ্যমন্ত্রী 2011 সালের আগে এত ফাইল দেখাতেন, দুর্নীতির ফাইল, 11 থেকে 24 হয়ে গেছে, ওই ফাইল আর কেউ খুঁজে পায়নি। এই যে অর্থ বরাদ্দ করার বিষয়, কেন্দ্রীয় অর্থ পাওয়ার বিষয়ে ওনার কাছে কোনো তথ্য নেই। নীতি আয়োগের বৈঠকে ঠিক কি হয়েছিল? সেদিনের সেই বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠকে ঢোকার পর তারপরে ঠিক কি হয়েছিল, বেরিয়ে এসে নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সাংবাদিকদের। শুনুন। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছে, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me
on behalf of opposition only I am there and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিয়নাল পার্টি কা ইনসাল্ট है। সেদিনের মুখ্যমন্ত্রী সেই অভিযোগের আঁচ এবার বিধানসভায়, নীতি আঁচ বিধানসভায়। মমতার মাইক বন্ধের অভিযোগে তৃণমূলের নোটিশ এবং এই তৃণমূলের প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি ওয়াকআউট করে। ওনাদের ক্ষমতা, ওনাদের শক্তি, ওনাদের সংখ্যা, যা খুশি করতে পারেন, কিন্তু আমরা সত্যের পক্ষে লড়বো, রাজ্যের মানুষের পক্ষে লড়বো, পশ্চিমবঙ্গের মানুষকে মাথা হেট করে দেওয়ার বিরুদ্ধে আমরা লড়বো। আবার বেলঘরিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। 2 ছাত্রকে ক্লাবে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে, র্যাগিং করা হচ্ছে। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের 2 নেতার বিরুদ্ধে। কারা এই নেতা, কি ঘটনা ঘটেছিল? সুবীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুবীর, কবেকার ঘটনা, কি হয়েছিল? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি, রথের দিন থেকে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত, অর্থাৎ এই যে 2জন পড়ুয়া ছাত্র এবং একজন যে যুবক, অর্থাৎ অর্ণব পাল, সায়ন্তন রায় এবং সঞ্জয় দাস, এদেরকে বেলঘরিয়া কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া দেশপ্রিয় নগর এলাকার তৃণমূল ছাত্র পরিষদের 2জন নেতা, অর্থাৎ তার নাম দেবজ্যোতি দে, ডাকনাম রানা, এবং আরেকজন নাম রাকেশ ভৌমিক, তারা দীর্ঘদিন ধরে তাদের সাথে দল করতে হবে এবং তাদের মতো করে কাজ করতে হবে, সেই জন্য কিন্তু দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল। এবং তখন তারা যখন এই ঘটনায় রাজি না হয়, তারপরে গত পরশুদিন আদর্শপল্লী, অর্থাৎ বেলঘরিয়া দেশপ্রিয় নগর, সেখানে আদর্শপল্লী বলে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের মধ্যে কিন্তু সেই ক্লাবের সামনে দিয়ে যখন এই 3জন যাচ্ছিলেন বাড়ির উদ্দেশ্যে, তখন কিন্তু অর্ণব পাল এবং সঞ্জয় দাসকে প্রথমে মারধর করা হয় এবং তারপরে তাকে বাঁচাতে আসেন সায়ন্তন রায় বলে ছাত্র। তাকে কিন্তু সেই সময় সেই জায়গা থেকে অর্ণব পাল এবং সঞ্জয় দাস সেখান থেকে চলে যান পালিয়ে, এবং তারপরে সায়ন্তন রায় তাকে কিন্তু ক্লাবের মধ্যে সারা রাত ধরে কিন্তু আটকে রেখে মারধর করা হয় এবং তাকে জোর করে মদ খাওয়ানো হয়, অর্থাৎ র্যাগিং করা হয়, এমনটাই অভিযোগ করছেন। এবং গত পরশুদিনের এই ঘটনা, এবং এই গোটা ঘটনায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের হয়েছে বেলঘরিয়া থানায়। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বেলঘরিয়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছেন, অর্থাৎ অরিজিৎ কাঞ্জিলাল, তার সাথে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি পরিষ্কার কিন্তু বলেছেন যে এই ক্লাবে অসামাজিক কাজকর্ম হয় এবং এলাকার মানুষ যারা রয়েছেন তারা যথেষ্টই আতঙ্কিত, তারা ভয়ে কোনো মুখ খুলতে পারেন না। এবং এই ঘটনায় কিন্তু তিনি সরাসরি কিন্তু অভিযোগের আঙুল তাদের দিকেই তুলেছেন যে হ্যাঁ, এই ঘটনা সত্যি এবং এই ধরনের ঘটনা কিন্তু এলাকা হয়েই থাকে। গোটা ঘটনার এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত যারা রয়েছে তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু ঘটনার পর থেকে এলাকা নেই, তারা কিন্তু এলাকা ছাড়া অর্থাৎ পলাতক রয়েছেন। ধন্যবাদ। তো আমাকে রাকেশ ভৌমিক, দেবজিৎ দে এবং জিতু সুদীপ্তরা আমাকে ক্লাবে তুলে নিয়ে যায়, আমাকে অফিস থেকে মারা হয়। তারা রাতে এসে রেখেছিল ক্লাবের মধ্যে এবং আমাকে মানে মদ্যপান করতে বলে। দিদিকে শুভজিৎ ডাক্তার বলে ছেলে আমার উপরে চড়া হয় আচমকা, ঠিক আছে, চড়া হয়ে তো আমাকে রীতিমতো দস্তাবেজি করে আমার সাথে, ওরা আমার জামা ছেড়ে দিয়েছে, আমাকে মেরেছে গেলে। ওরা কি দুষ্কৃতি? অবভিয়াসলি দুষ্কৃতি। আমাকে মদ্য অবস্থায় আমাকে হুমকি দেয়, তোকে আমি বুঝে নেবো, তোকে আমি তোর বাড়িতে থাকতে দেবো না, এবং আমাকে আবার বাড়িতে আসারও হুমকি দেওয়া হয়। বাড়িতে এসে আমার পাড়াতে এসে আমাকে এসে হুমকি দেওয়া হয়। এর আগেও আমাদের কিছু বন্ধু বান্ধবকে পাড়াতে ঢুকে হুমকি দেওয়া হয়, বাড়িতে ঢুকে বলা হয় যে এর সাথে এরকম করা যাবে না, কিছু করা যাবে না, এরকম হুমকি। আতঙ্কিত আমরা সবাই আতঙ্কিত, আমরা এবং চাইছি যথাযথ ব্যবস্থা নেই। যে 2জনের বিরুদ্ধে অভিযোগ, যে ওই 2 ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল ছাত্র পরিষদেরই অনেকে, তাদের দাবি যে এই 2 ছাত্র নেতা আসলে এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছিলেন এবং তারপর তারা সেই সময় বেশ কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছিল। এই 2জন করেছে, দেবজিৎ দে যার কথা বলছেন সে তো একসময় এবিভিপি করতো, 2015 সালে ভৈরব গাঙ্গুলি কলেজে এবিভিপির নমিনেশনও দিয়েছিল। আচ্ছা, এখানে তৃণমূল জড়িত নাকি আমি জানি না, পাড়ার লোকও অতিষ্ঠ এদের কার্যকলাপে, এদের ভয়ে পাড়ার লোক নাকি কথাও বলতে পারে না।